কয়েকজনকে শটগান দিয়ে যে গুলি করে একদম বডির সাথে বন্দুকের মাথাটা একবার লাগায় গুলিটা করে। মর্গে যায় দেখি কি যে একাধিক প্রায় হচ্ছে ওই রুমটার ভিতরে 40 থেকে 50টা লাশ ছিল। একটা যে শিশু বাচ্চা সে বুঝে না, সেও যেন আন্দোলনের অনেক স্পিড তার ভিতরে। তো সে চিন্তা করে যে আমি মরলে মরছি কিন্তু দেশকে আমি স্বৈরাচার থেকে রক্ষা করবো। দেখলাম যে কারো হাত, কারো হচ্ছে পা, তারপর হচ্ছে কারো চোখ, মাথার অর্ধেক খুলে এগুলো পড়ে গেছে। একটা জিনিস যদি সংস্কার হয়ে যায় তাহলে আর বাংলাদেশে কোনো কিছু সংস্কারের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে শহীদ আতিকুর রহমানের ছোট ভাই। তো প্রথমে আমার ভাইয়ের পরিচয়টা দিয়ে, আমার ভাই হচ্ছে প্যাশন হিসেবে ছিল গ্রাফিক্স ডিজাইনার। উনি হচ্ছে সাংবাদিক পেশার সাথে খুবই জড়িত ছিল। তো আমার ভাই অনেক বছর ধরে হচ্ছে কম্পিউটার সেকশনে জব করত। তো আমার ভাই হচ্ছে 5ই আগস্ট আগে প্রায় যখন অফিস আওয়ারে ছুটি থাকতো তখন আন্দোলনে অ্যাটেন্ড করতো। তো 5ই আগস্টের দিন ছিল সোমবার, ওই দিনকে ছিল আমার ভাইয়ের সাপ্তাহিক বন্ধ। তো ওই দিন সকালবেলা ঠিক 11:30 থেকে 12টার ভিতরে বাসা থেকে বের হয়েছে। তো আন্দোলন করতে করতে শনি একটা থেকে আন্দোলন করতে করতে হচ্ছে কাজলা টোল ওই পর্যন্ত আসে। তো আমি জানতাম না যে তখন ওই টাইমে আমার ভাই আন্দোলনে ছিল। তখন আমরাও আন্দোলন করতেছি, আমরা আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম। তো হচ্ছে এক পর্যায়ে আন্দোলন করতে করতে কিছু গ্রুপ আছে যারা হচ্ছে গণভবনের দিকে যাত্রাবাড়ি থানা ক্রস করে চলে যায়, আর কিছু গ্রুপ ছিল যাত্রাবাড়ি থানার আশেপাশে ছিল, আর কিছু গ্রুপ ছিল যে শনিয়াকড়া, তারপর হচ্ছে কাজলা, এইসব দিকে ছিল। তো যখন হচ্ছে প্রথম 5 তারিখে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ম্যাসাকারটা সবচেয়ে বেশি হয়, 12টা থেকে 1টার ভিতরে একটা 6 মিনিটের একটা ফুটেজ ভাইরাল হয় সারা বাংলাদেশে। সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার যে সামনে যে পিলারগুলো থাকে, ফ্লাইওভারের যে পিলার, ওই পিলারের মুখে প্রায় 30 থেকে মিনিমাম 25 থেকে 30 জন মাদ্রাসার স্টুডেন্ট, তারপর হচ্ছে সাধারণ জনতা, তারপর হচ্ছে শিক্ষার্থীরা, এরকম সব শ্রেণীর পেশা মানুষ ছিল যারা হচ্ছে ওই পিলারের সামনে হচ্ছে যারা থানার ঠিক গেট বরাবর যারা ওই পিলারের নিচে আশ্রয় নিয়েছে সবাইকেই পুলিশ হচ্ছে এমনভাবে গুলি করে, সেটা হচ্ছে একদম কয়েকজনকে শটগান দিয়ে যে গুলি করে একদম বডির সাথে বন্দুকের মাথাটা একবার লাগায় গুলিটা করে। তো এমনভাবে গুলি করে যাদের কি বলে কলিজা, তারপর হচ্ছে ফ্যাপসা, এগুলো পুরো টুকরো টুকরো হয়ে যায়। আর হচ্ছে কিছু মানুষের চেহারায়, তারপর হচ্ছে বডিতে, বিভিন্ন জায়গায় যেই জায়গায় গুলি করে সেটা হচ্ছে মাংসগুলো টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকে, কিছু মানুষের মজক রাস্তায় পড়ে থাকে। তাই এরকম করতে করতে আন্দোলন চলতে থাকে। আমরা আন্দোলন করি, তার এক গ্রুপ চলে যায় গণভবনের দিকে, আমরা কিছুটা আন্দোলন করে আবার পিছে চলে আসি। তখন একদল সেনাবাহিনী এসে অনেক পুলিশকে নিয়ে সেফলি নিয়ন্ত্রণ করে অনেকটি পুলিশকে নিয়ে যায় 2-3 গাড়ি। আবার কিছু পুলিশ ওই যাত্রাবাড়ি থানার সামনে ভিতরে থাকে। তারা হচ্ছে ওই থানার ভিতরে গুলি লোড করে নিচে নেমে দেন, তারপর সবাইকে মারে, আবার গুলি লোড করে শেষে তারা আবার ভিতরে চলে যায়। তো এরকম করে ঠিক প্রায় মাগরিব পর্যন্ত এরকম হতাহতর কাহিনী, গুলির কাহিনী চলতেই থাকে। তো জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় ওয়াকারুজ্জামান, সেনাবাহিনী প্রধান, তারপরও এই যাত্রাবাড়ি থানার যে পুলিশরা পুরো অ্যাক্টিভলি গুলি চালায়। তো তখনও মানুষের ম্যাসাকার চলতে থাকে। সারা বাংলাদেশের ভিতরে যদি হিসাব করা হয় সবচেয়ে বেশি মানুষ মরছে যাত্রাবাড়ি থানাতেই, মানুষ মারা গিয়েছে। তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে তখন আওয়ামী লীগ পালানোর পর আমরা এটাকে উদযাপন করি, সবাই অনেক খুশি থাকে। তখনই হচ্ছে আমার একটা রিলেটিভ থেকে ফোন আসে যে আমার ভাইয়ের নাম্বার বন্ধ। তখন হচ্ছে সন্ধ্যার পর থেকেই আমার ভাইকে আমরা খোঁজা শুরু করি। তো আমি হচ্ছে আমার এলাকার কিছু বড় ভাই আছিল, কিছু ফ্রেন্ড আছিল, ওদের গাড়ি বাইক নিয়ে আমরা বিভিন্ন হসপিটালে আমার ভাইয়ের ছবি দেখাই আর খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে 10:40-50-এর দিকে হচ্ছে ঢাকা মেডিকেল মর্গে খোঁজার পর একটা মর্গে যায় দেখি কি যে একাধিক প্রায় হচ্ছে ওই রুমটার ভিতরে 40 থেকে 50টা লাশ ছিল। তো মর্গের রুম ছিল 3 থেকে 4টা, আর যে মর্গে ঢুকার যে হসপিটাল যে ওয়ার্ডের যে মাঝখানে রাস্তাগুলো থাকে, এই রাস্তাগুলোর ভিতরে লাশ পড়ে আছে। মানে এত পরিমাণে যে লাশ, তা দ্বারা মর্গে লাশ রাখার কোনো স্কোপ নাই।
পরে আমরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে লাশ পাইছি। তারপর হচ্ছে ওই জায়গার যে ডক্টর কর্মী কেউই ছিল না, স্টুডেন্টরাই তখন দেখতেছি যে লাশের তদারকি, লাশকে শনাক্ত করা, নিয়ন্ত্রণ করা, এগুলো করতেছে। পরে অনেকজন স্টুডেন্টরা যে বললো যে ভাই ডাক্তারদের উপর থেকে আদেশ আসে যে কোনো গুলিবিদ্ধ যদি লাশ আসে সেটা যেন বাহিরে না যায়, সেটা পুড়ে ফেলানো বা হচ্ছে মাটি দেওয়া, মানে স্বজনদের কাছে যে লাশ কোনোভাবে না যায়। তো ওই সময় তো আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল না, তখন তারা পালাতক অবস্থায় চলে গেছে দেশ থেকে। তখন কোনো ডক্টর, তারপর হচ্ছে কোনো নার্স, আনসার বাহিনী কেউ ছিল না। তখন আমরা নিজেদের বলছে যে ভাই যদি লাশ চিনে থাকেন লাশ নিয়ে চলে যান। তো আমরা হসপিটাল থেকে কোনো ডকুমেন্ট, কোনো কাগজ কিছুই দেয় না, কারণ হসপিটাল কোনো কর্মীই ছিল না। স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্ররা, সাধারণ জনগণই লাশ পরিষ্কার করতেছে, বেড দৌড়াদৌড়ি করতেছে, লাশকে কোনো লাশ যদি ইনজুরি হয়ে থাকে তাহলে তাকে হচ্ছে ব্যান্ডেজ করে, এগুলো সাধারণ জনগণ থেকেই করতেছে। তারপর হচ্ছে রাত্রে 10:30 11টার দিকে হচ্ছে আমরা এই লাশটা নিয়ে আমার গ্রামের বাড়ি বরিশালে হচ্ছে এই আমাদের নিজ জায়গায় লাশটি সমাধি করে চলে আসি। এটা হচ্ছে 5ই আগস্টের কাহিনী। তো আন্দোলনের সময় এমনও ম্যাসাকার হয়েছে যে ঠিক আমি হচ্ছে আন্দোলনের সময় দুইটার দিকে পুলিশের ধাওয়া খেয়ে আমরা যাত্রাবাড়ি মাছের আড়তের ভিতরে চলে আসি। তো যখন আড়ত থেকে বের হই তখন আমি অলরেডি একবার অজ্ঞান হয়েছিলাম, তারপর আবার উঠছি। তো ওইটা আবার সামনের দিকে আন্দোলন যাচ্ছি। একটা জিনিস যে দেখতে পাচ্ছি যে আন্দোলনের সময় একটা 5 বছরের শিশু যেইভাবে একটা আন্দোলন স্পিরিট নিয়ে আন্দোলনে নামছে, এবং যার বয়স নাকি 30 বছর 40 বছর, যার মেধা আছে মানে বুঝে আন্দোলন সম্পর্কে, সেও এই আন্দোলনে নামছে। আমি কেন বুঝলাম না যে একটা যে শিশু বাচ্চা সে বুঝে না, সেও যেন আন্দোলনের অনেক স্পিড তার ভিতরে। তো সে চিন্তা করে যে আমি মরলে মরছি, কিন্তু দেশকে আমি স্বৈরাচার থেকে রক্ষা করব। তো এমন অবস্থা হয়েছে যে যাত্রাবাড়ি থানার সামনে যে মাছের থাকার যে কিছু কন্টেনার থাকে, যেগুলোতে মাছ রাখে, ওইখানে আমার সামনে ছিল। আমি তখন আরদের ভিতর থেকে দেখতেছিলাম যে 4-5 জন মাদ্রাসার ছাত্র আর হচ্ছে নর্মাল স্টুডেন্ট, তারা হচ্ছে ওই কন্টেনারের ভিতরে ঢুকছে। তো দেখলাম একটা বিজিবি সদস্য আর কয়েকজন পুলিশ আইসা গ্রেনেড হচ্ছে ওই কন্টেনার ভিতরে দিয়ে কন্টেনার গেটটা লাগাই দিছে। তখন হচ্ছে যখন কন্টেনারটা লাগাই দিছে প্রায় 10 সেকেন্ড পরে ওটা বিস্ফোরণ হয়েছে। কন্টেনারটা ছিল স্টিলের। তো বিস্ফোরণ হওয়াতে দেখলাম যে পরে যখন ওরা চলে গেছে আমরা দৌড়ে গেছি, তারপরে দেখলাম যে কারো হাত, কারো হচ্ছে পা, তারপর হচ্ছে কারো চোখ, মাথার অর্ধেক খুলে এগুলো পড়ে গেছে। তো যদি যে মানে আমার হচ্ছে যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি, যারা আমরা 1971 সালের পর থেকে এই পর্যন্ত, আমাদের মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত ম্যাসাকার মানে আর কোনো দিন হয়নি। তো আমার হচ্ছে আমি আর কথা বলতে পারতাছি না, সেটা হচ্ছে আমার ওই দিনের কথা মনে পড়লে আমার হচ্ছে মানে কি বলবো, এটা যে জীবনের একটা নতুন একটা অধ্যায় আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে যেই দেশের বিচার ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়ে যায় বা কোনো দলের গোলামি করে, তা ওই দেশের কোনো মানুষ স্বাধীন থাকতে পারে না, আর ওই দেশের বিচার ব্যবস্থা কোনো সময় সুষ্ঠু হতে পারে না। আরেকটা জিনিস আমি দেখেছি, আমার ভাই সাংবাদিক পেশার সাথে জড়িত ছিল, উনি গ্রাফিক্স ডিজাইনার ছিল। তো আমার ভাই সাংবাদিক পেশার অনেক কিছু জানতো, ভিতরের অনেক কাহিনী। তো বাংলাদেশের সমস্ত আমি প্রায় 100%-তে 90% যারা সাংবাদিক পেশা জড়িত বা যেসব মিডিয়া ছিল, তারা হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা যেটা থাকতো ওই নিউজগুলোই প্রচার করতো, যেগুলা সত্য ঘটনা, যেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, এগুলো কোনো প্রচার হতো না। তো আমার ভাই সবসময় এই সাংবাদিক পেশাকে বলতো যে সাংবাদিক পেশাটা এমন হয়ে গিয়েছে যেটা হচ্ছে সরকারের গোলামি করে আর হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তো আমি হচ্ছে রাষ্ট্রের কাছে, সুশীল সমাজের কাছে আর হচ্ছে বাংলাদেশের যত মিডিয়া জগৎ সবাইকে বলতে চাই যে অন্তত মিডিয়া জগৎটা আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কথা বলবে। তারা যেন কোনো দলের, কোনো সশস্ত্র বাহিনীর, কোনো প্রধানমন্ত্রীর যে হয়ে না কাজ করে, তারা হচ্ছে বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা হচ্ছে নিউজ প্রেজেন্ট করবে, তারা হচ্ছে সংবাদ সম্প্রচার করবে। আমি একটা জিনিস বলে কথা শেষ করতে চাই, যেটা হচ্ছে আমাদের একটা জিনিস যদি সংস্কার হয়ে যায় তাহলে আর বাংলাদেশে কোনো কিছু সংস্কার প্রয়োজন হয় না। আমি বিচারের আগে যে আমাদের শহীদ পরিবারের 5ই আগস্টে বিচার আগে আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যদি বিচার ব্যবস্থা এইটা যদি
সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, যে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে অন্যায় করার আগে যে আমাদের বিচার ব্যবস্থা খুবই কঠিন এবং কঠোর, যে আমাদের কোনো রাজনৈতিক পরিচয়, কোনো টাকার বিনিময়ে যে আমাদের এই বিচার ব্যবস্থাকে নিচুনামা করা যাবে না। আমি অন্যায় করেছি তার মানে আমার বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতেই হবে, পৃথিবীর কোনো শক্তি আমাকে এই কাঠগড়া থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এরকম প্রত্যেকটা নাগরিকের ভিত্তিতে যদি আমরা বিচার ব্যবস্থাকে এইভাবে গড়ে তুলতে পারি, আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের বাংলাদেশে কোনো অন্যায় অবিচার কিচ্ছু হবে না। আমাদের আমি ডক্টর ইউনূস স্যারকে একটা বিষয় বলতে চাই যে শহীদ পরিবার হিসাবে, যে আমাদের একটা বিষয় যদি সংস্কার হয়ে যায় তাহলে বাংলাদেশ আর কোনো সময় পিছের দিকে ঘুরে দাঁড়াবে না, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। আমাদের বিচারের সংস্কার এইভাবে হতে হবে যে যে কোনো নাগরিক ভোট, তারপর হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, যে কোনো কারণেই যদি একটা মানুষ অন্যায় করে, যে অন্যায় সবার আগে দেখবে যে আমাদের বাংলাদেশে কঠোর বিচার আছে। আমি মনে করি বিশ্বের যত অত্যাধুনিক কান্ট্রি আছে, যে যেসব দেশ আছে, ওই সব দেশে তাদের বিচার ব্যবস্থা অনেক ভালো, অনেক কঠোর। এই বিচার ব্যবস্থার কারণে কোনো অন্যায়কারী অন্যায় করায় আশ্রয় পায় না, তারা আইনের আওতায় আসে। এই জন্য ওই দেশের অন্যায় দিন দিন কমে যাচ্ছে, তাদের মানুষের নিরাপত্তা অনেক বাড়ে। তো আমি মনে করি যেই যতদিন পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থা আমাদের স্বাধীন সার্বভৌমত্বের বিচার ব্যবস্থা ঠিক না হবে, অতদিন পর্যন্ত এই বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের মানুষ কোনো স্বাধীনভাবে নিজের কথা বলার কোনো অধিকার রাখবে না। যদি বিচার ব্যবস্থা স্বাধীন হয় তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে। জি, আসসালামু আলাইকুম। আমার ছিল এই মেসেজ দেওয়ার।